প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। তিনি গণমাধ্যমকে বলেছে কি যে বাংলাদেশের মানুষ যেন বিশ্বকে রিপ্রেজেন্ট করতে পারে এবং নিজেকে গ্লোবাল সিটিজেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে যেন তুলে ধরতে পারে, সেটার জন্য তিনি অনেক কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, এখানে আমার একটা কথা, আমরা শুধু বাংলাদেশের কথা বলছি, আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারে ঠেলে ঠুলে খালি না বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে না, বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে। ডক্টর ইউনূস বারবার বলতেছে গ্লোবাল সিটিজেনের কথা, তাহলে কেন ডক্টর ইউনূস গ্লোবাল সিটিজেন হতে বাধা দিচ্ছে? কারণ এখানে একটা শোষণের চেইন চলে আসে, নতুন একটা ফাঁদ তিনি পাততে যাচ্ছেন। সেই ফাঁদটার নাম হচ্ছে নির্বাচন। এই যে নির্বাচন দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় যে রক্তারক্তি হচ্ছে, মারামারি হচ্ছে, এইটার ব্যাপারে ডক্টর ইউনূসের কোনো জবাবদিহিতা আছে? নাই। আর সেনাবাহিনী নির্লজ্জের মতো একেবারে ল্যাংটা হয়ে জামাতের সাপোর্ট নিচ্ছে কেন? যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকবে সেখানে তারা নিরপেক্ষ না থেকে নির্দিষ্ট একটা দলের পক্ষ নিচ্ছে, যেটাকে মানুষ এখনো ভোট দিয়ে নির্বাচিতই করে নাই। এটা তো জুলাই আন্দোলনের সময় থেকে আজ অবধি হয়ে আসতেছে। সেনাবাহিনী কি শুধরাবে না? গুটি কয়েক অফিসারদের কারণে পুরো সেনাবাহিনীটা আজকে জিম্মি কেন হবে? এটা সেনাবাহিনী নিয়ে নাকি সমালোচনা করা যাবে না কেন? ওটা কি বাইবেল নাকি কোরআন শরীফ যে ওইটা নিয়ে কথা বলা যাবে না? ওটা কি আসমানি কিতাব যে সেনাবাহিনীর নীতি নির্ধারণী নিয়ে কথা বলা যাবে না? এই বিষয়গুলো ভাবার দরকার আছে। আজকে শেরপুরে দেখলাম এক সেনা সদস্য আহত হয়েছে। কেন আহত হবে? কারণ সে তো গেছে ওখানে থামাইতে। যদি পার্টিকুলার একটা দলের পক্ষপাতিত্ব না নিত তাহলে তো তার মাথাটা ফাটতো না। সে তো রাষ্ট্রের কর্মচারী, সে তো থাকবে নিরপেক্ষ, সে তো দুই পক্ষকে থামাবে। সেটা না করে সে যখন পক্ষপাতিত্ব করে তখন পাবলিকও দিছে তাদেরকে ইচ্ছা মতো। এটাই তো হয়েছে। এবং আরেকটা দেখলাম নিউজ, আজকের পত্রিকা নিউজ করছে, আচ্ছা এটা তো পরে আসতেছে, আগে চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো এই যে আহত অবস্থায় সেনা সদস্যটাকে নিয়ে যাচ্ছে, এরও কিন্তু পরিবার আছে। তো আপনাদের রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগির চাপে বিভিন্ন পরিবার কিন্তু নিষ্পেষিত হচ্ছে। এটা কিন্তু মানবিক কর্মকাণ্ড নয়। ব্যাপারগুলো মাথায় রাখেন, প্রত্যেকটা মানুষের পরিবার আছে। এই যে ক্ষমতার ভাগাভাগি, এই যে ক্ষমতা ভাগাভাগি করতে যায় নিজেরা মারামারি করেন, এই যে এখন নির্বাচন নিয়ে যে মারামারি হয়, এইটা থামানোর জন্যই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন ব্যবস্থা, এই নিয়ম চালু করা হয়েছিল, এমন নিয়ম তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হলে যেটা হবে সেটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী পুরো নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালনা করবেন যাতে করে মারামারি কাটাকাটি না হয়। বিগত 3টে ইলেকশন হয়েছে, কয়টা মারামারি হয়েছে, কয়টা কাটাকাটি হয়েছে? শেখ হাসিনার অধীনে যেই ইলেকশনগুলো হয়েছে একটা তো কি মারামারি কাটাকাটি এরকম প্রশাসন আহত হওয়ার মতো নজির ঘটেছে? ঘটে নাই। তার মানে কি দাঁড়ালো? এই যে নির্বাচনকালীন সময়ে এক একটা মানুষ শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগির বলি হয়, এই বলি হওয়াতে যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়, সাফার করে তারা। চাই বাংলাদেশের সাধারণ মানুষ যেন সাফার না করে, এজন্যই মূলত প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন ব্যবস্থা রাখা হয়েছিল সংবিধানে। সেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ডক্টর ইউনূসের সরকার নির্বাচন ব্যবস্থা কায়েম করতেছে এমন ভাবে যে নির্বাচন ব্যবস্থা সাধারণ জনতাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সাধারণ মানুষ মাইরে আপনারা কোন ক্ষমতা চান? মানুষ মেরে ক্ষমতায় যাওয়া এটা আওয়ামী লীগ সমর্থন করে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আজকে এই সেনা অফিসারটা মারাও তো যেতে পারতো, তারপর তার পরিবারকে পেনশন দিয়ে দিতেন, শেষ। কিন্তু তার পরিবারের যে অপূরণীয় ক্ষতিটা হবে সেটার বেলায় কি হবে? এই যে বিডিআর বিদ্রোহ হয়েছে, এটার পেছনেও পশ্চিমা মেকানিজম ছিল, গেম ছিল। যে অফিসারগুলো মারা গেছে তাদের পরিবার কি ফেরত পেয়েছে? তাদের পরিবারের ওই মৃত সদস্যকে পেয়েছে, লাশ হিসেবে পেয়েছে এবং দাফন করে দিছে। তারপর কিন্তু তারা আর ফেরত আসে নাই। এই যে মানুষের জীবন নষ্ট করে, মানুষকে হত্যা করে আপনারা কোন ক্ষমতা চান? আজকে তারেক জিয়ার একটা নিউজ দেখলাম, আজকের পত্রিকা নিউজ করেছে, সেখানে তারেক জিয়া বলেছে এখনো শীতকালে মেরুদণ্ডের হাড় ব্যথা করে, পিঠের হাড় ব্যথা করে। মানে কি? ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাকে ভবের মাইর দেওয়া হয়েছে। এই যে -2 ফর্মুলার কথা আমি প্রায়ই বলি, সেই -2 ফর্মুলার প্রথম বলি কিন্তু এই তারেক জিয়া। তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যে পেটানো হয়েছে ওটা কিন্তু আওয়ামী লীগ পিটায় নাই, পিটাইছে সেনা সদরের কিছু
-2 ফর্মুলাপন্থী লোকজন, যারা চাইতো -2 ফর্মুলাটা কায়েম করতে। এই গ্রুপগুলা সবসময় রাজনৈতিক দলকে মিসইউজ করে। কারণ কি, আপনারা জানেন যে পাকিস্তান আর্মির অধীনে কিন্তু সকল রাজনৈতিক নেতা পুতুল হয়ে থাকে। তো বাংলাদেশ আর্মিরও না সেই ধরনের একটা স্বপ্ন আছে যে আমাদের দেশের সরকার আমাদের কথায় উঠবে বসবে। সেই পরিস্থিতি তৈরি করার জন্য বা সেই পরিস্থিতি উপহার দেওয়ার জন্য যেই দাতা সংস্থাগুলা, যেই দাতা গোষ্ঠীগুলা বা যেই বহিঃশক্তির যেই কূটনৈতিক ব্যক্তিবর্গগুলা তাদেরকে সহযোগিতা করে, তাদের পরামর্শ অনুযায়ী এই তারেক জিয়াকে পেটানো হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকার এসে উন্নয়নে নজর দিয়েছে, নির্যাতন কিন্তু কম করছে, এটা খেয়াল রাখেন। এই উন্নয়নে নজর দিতে যায় আওয়ামী লীগের সাংগঠনিক স্ট্রাকচার ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু করছে, এবং এই ক্ষয়টা এতটাই প্রবলভাবে হয়েছে যেটার ফলাফল আমরা দেখেছি 2024 সালের জুলাই মাসে 5ই আগস্টে দৃশ্যমান হয়েছে শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগের মাধ্যমে। তার মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা কত গভীরে ছিল। -2 ফর্মুলা যখন কায়েম হয়ে গেল, আসলো কে? ডিপ স্টেটের দালাল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আসার পর মাত্র 1.5 বছরে বাংলাদেশের অর্থনীতি যতটুকু ছিল একদম তলানিতে চলে আসছে। এখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ফেস করতে গেলে পিছন দিয়ে হাওয়া বের হয়ে যায়, মানে ধোঁয়া বের হওয়া শুরু হয়, এরকম পরিস্থিতি। কারণ বাংলাদেশের পাসপোর্টের মানান নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো এই যদি হয় অবস্থা, তাহলে এভাবে চলতে থাকলে আপনি বাঙালি জাতীয়তাবাদকে ইগনোর করে কিভাবে দেশ চালাবেন? আর যখনই কেউ বাঙালি জাতীয়তাবাদকে সুসংগঠিত করতে চায়, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, শুধুমাত্র এই ওয়ার্ডটার অধীনে সকল বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ করতে চায়, তখনই -2 ফর্মুলাদের গাত্রদাহ শুরু হয়। আর এই বিগত 17 বছরে উন্নয়নে ফোকাস দিতে যায়, ওই যে বললাম আমাদের আওয়ামী লীগ ধীরে ধীরে ক্ষয় হয়েছে। আর এই ক্ষয় হওয়ার সময় কিছু কিছু লোক আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে ওই পন্থীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এবং সেই লোকগুলাই এই আওয়ামী লীগের ইন পার্টি ডেমোক্রেসিতে, অর্থাৎ পার্টির অভ্যন্তরে বিভিন্ন লোকের নামে উল্টাপাল্টা ছড়ায়। ওই যে একদিন ছড়াবে সাব্বির তো অমুকপন্থী হয়ে গেছে, ও তো অমুককে ভালোবাসে, তমুককে ভালোবাসে, অথচ দেখা গেল সে আমার সম্পর্কে জানেই না। এটাই চলতেছে। আমি বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, অর্থাৎ তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এইটার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। কোনো জামাত লীগ, কোনো বিএনপি লীগের পক্ষে নই। কারণ এগুলো জাস্ট একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক দলগুলো জাস্ট একটা প্ল্যাটফর্ম। কিন্তু দিন শেষে আমাকে বাঁচাতে হবে আমাদের কালচার, আমাকে বাঁচাতে হবে আমাদের মুক্তিযুদ্ধ, আমাকে বাঁচাতে হবে আমাদের রাষ্ট্রীয় কাঠামো। যে রাষ্ট্রীয় কাঠামোতে দুর্নীতিবাজরা ভরে গেছে, যে রাষ্ট্রীয় কাঠামোতে ঘুণ ধরছে, ঘুণ, সেই ঘুণের বলি সাদ্দামের স্ত্রী, সাদ্দামের সন্তান। আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, সাম্রাজ্যবাদের দালালদেরকে আইডেন্টিফাই করতে হবে। ধন্যবাদ।